স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ। বেসিক্যালি আজকে তোমাদের এই ক্লাসটা আমি আলোচনা করব নব্যপ্রস্তর যুগ ইন্ডিয়ান পার্সপেক্টিভে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলোকে কভার করব, ফার্স্টলি আমরা দেখব এই যে নব্যপ্রস্তর এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগকে কেন বিপ্লব বলা হচ্ছে, নিওলিথিক রেভলিউশন কেন এই টাইমটাকে বলা হচ্ছে। ফার্স্টলি আমি এটাকে ডিসকাস করব। নেক্সট আজকের ক্লাসের টপিক হিসাবে থাকবে, নেক্সট আমরা আলোচনা করব ফার্স্টলি নিওলিথিক রেভলিউশন অর্থাৎ নব্যপ্রস্তর যুগের বিপ্লব নিয়ে আলোচনা। সেকেন্ড আমরা আলোচনা করব নব্যপ্রস্তর যুগে যে সমস্ত প্রযুক্তিগত উন্নতি ঘটেছিল, অর্থাৎ তারা যে বিভিন্ন ধরনের যে হাতিয়ারগুলো ব্যবহার করেছিল তার কি বৈশিষ্ট্য ছিল এবং পূর্বের থেকে কি পরিবর্তন ঘটেছিল। বেসিক্যালি নব্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলো এসেছে তার কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা আলোচনা করব সেকেন্ড পার্টে। থার্ড পার্টে আমরা দেখব, এখানে রয়েছে দেখো টুলস অ্যান্ড সাইট। এখানে আমরা দেখব নব্যপ্রস্তর যুগের কিছু গুরুত্বপূর্ণ যে প্রত্নক্ষেত্রগুলো আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ যেখানে নব্যপ্রস্তর যুগের আমরা নিদর্শন পেয়েছি সেই জায়গাগুলো আমরা দেখব এবং কি কি নিদর্শন পেয়েছি সেটা আমরা দেখব। নেক্সট আমরা আলোচনা করব তাদের জীবন এবং জীবিকা কি ধরনের ছিল, কি পরিবর্তন ঘটেছিল পূর্ববর্তী জীবনে, এবং সবশেষে আমরা আলোচনা করব তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস, তাদের ধর্ম ইত্যাদি বিষয়। অর্থাৎ ওভারঅল আমরা আজকের ক্লাসে যে নব্যপ্রস্তর যুগের সমস্ত বিষয়গুলোই আমরা ব্রিফলি আলোচনা করব। দেখো ফার্স্টলি আমি এর পূর্বের ক্লাস, তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে আগের ক্লাসগুলো দেখবে, সেখানে আমি প্রস্তর যুগ, পুরাতন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ নিয়ে আলোচনা করেছি এবং সেই ক্লাসগুলোতে আমি টাইম পিরিয়ড বলেছি। বেসিক্যালি নব্যপ্রস্তর যুগের যে সূচনা সেটি খ্রিস্টপূর্ব 10,000 বছর পূর্ব থেকে শুরু হয়ে যায়। তো নব্যপ্রস্তর যুগ বেসিক্যালি কোন টাইমটা আমরা এর আগের ক্লাসে দেখেছি যে যখন থেকে তুষার যুগ বেসিক্যালি বিরাজ করছে, তুষার যুগে বিরাজ করছে আমাদের পুরাতন প্রস্তর যুগ। তার পরবর্তীকালে যখন থেকে পৃথিবী উষ্ণ হতে শুরু করেছে, অর্থাৎ যখন থেকে পৃথিবীতে ট্রানজিশনাল ফেজ অর্থাৎ পরিবর্তন এসেছে, ঠিক সেই টাইমটা হলো মধ্যপ্রস্তর যুগ। এবং ঠিক যে টাইম থেকে কৃষিকাজের আবির্ভাব ঘটেছে সেই টাইমটা থেকে শুরু হয় নব্যপ্রস্তর যুগ। আজকে আমাদের আলোচনায় থাকবে সেই নব্যপ্রস্তর যুগ, অর্থাৎ এই নব্যপ্রস্তর যুগের একটি অন্যতম বৈশিষ্ট্যই হলো এই টাইম থেকে কৃষিকাজ শুরু হয়ে যাবে। তো ফার্স্টলি এই যে নিওলিথিক শব্দটি, এটি ব্যবহার করেছে কে? ঐতিহাসিক থমসন এই শব্দটিকে ব্যবহার করেছে। পরবর্তীকালে গর্ডন চাইল্ড, আমরা ফার্স্ট পয়েন্ট আলোচনা করছি, গর্ডন চাইল্ড এই সময়টাকে বলেছে যে নিওলিথিক এজ হচ্ছে নিওলিথিক রেভলিউশন, বিপ্লব। তিনি কেন বিপ্লব বলেছেন? দেখো এই টাইমটাতে একদিকে যেমন প্ল্যান্ট কাল্টিভেশন শুরু হয়েছিল, অর্থাৎ মানুষ যেমন কৃষিকাজে ইন্ট্রোডিউস হয়েছিল, ঠিক একইভাবে গৃহপালিত পশু আমরা নিদর্শন এই টাইমে আগের যুগের তুলনায় অনেকটা বেশি পরিমাণে পাই। মধ্যপ্রস্তর যুগে আমরা দেখেছি যে ডোমেস্টিকেশন অর্থাৎ পশুকে গৃহপালিত পশুর নিদর্শন আমরা পেয়েছি, তবে নব্যপ্রস্তর যুগে সেই পরিমাণটা বেড়ে যায়। এবং এই প্ল্যান্ট কাল্টিভেশন অর্থাৎ এগ্রিকালচার, অর্থাৎ মানুষ যেখানে ছিল খাদ্য সংগ্রাহক, সেখান থেকে যখন খাদ্য উৎপাদকের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, একটা ব্যাপক পরিবর্তন ঘটছে। কি ঘটছে? মানুষের জীবন জীবিকায় পরিবর্তন ঘটবে। দেখো মানুষ যখন খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হবে তখন সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে ফার্টাইল অর্থাৎ উর্বর এলাকায় মানুষ কিন্তু বেশি ফসল উৎপন্ন করতে পারবে বলে সেখানে তারা স্থায়ীভাবে বসবাসের দিকে যাবে। অর্থাৎ মানুষের যে যাযাবর জীবন সেখান থেকে একটা পরিবর্তন আসবে এবং মানুষের জীবিকাতে পরিবর্তন আসবে। নেক্সট হচ্ছে মানুষের মানে এক কথায় বলা যেতে পারে যে তাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছিলেন গর্ডন চাইল্ড, যেটা কিন্তু এর আগের পূর্বে অর্থাৎ পুরাতন প্রস্তর যুগে বা মধ্যপ্রস্তর যুগে সেটা দেখা যায়নি, যেটা নব্যপ্রস্তর যুগে দেখা গেছে। এদিক থেকে বিচার করে তিনি বলেছেন যে সেটেল লাইফ অর্থাৎ স্থায়ী বসবাস যে কারণে এবং মানবের জীবন জীবিকার একটা অভূতপূর্ব পরিবর্তন, যেটাকে লক্ষ্য করে তিনি বলেছেন যে নিওলিথিক এজ হলো রেভলিউশন। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব
যে এই টাইমে যে প্রযুক্তিগত যে উন্নতি ঘটে বা প্রযুক্তির যে পরিবর্তন ঘটে নব্যপ্রস্তর যুগের সেই বিষয়টা। ফার্স্টলি আমরা দেখব যে এর আগের যে টুলস গুলো অর্থাৎ যে হাতিয়ার গুলো ব্যবহার করতো মানুষ পশু শিকার করার জন্য বা তাদের বিভিন্ন জীবন জীবিকা পরিচালনা করার জন্য, সেগুলো কিন্তু অতটা মসৃণ ছিল না। প্যালিওলিথিক পিরিয়ডে তো মানে প্রস্তর যুগে তো পুরাতন প্রস্তর যুগে তো একদমই কোর টুলস অর্থাৎ মেন যে পাথর সেটাকেই ব্যবহার করতো। পরবর্তীকালে আমরা দেখেছি যে সেখান থেকে ব্লেড এসেছে। এবং এই টাইমে যেটা হয়, মোস্ট পরিবর্তন আমরা একটা লক্ষ্য করি নব্যপ্রস্তর যুগে, সেখানে হচ্ছে যে উইপন্স বা যে তোমার হচ্ছে হাতিয়ারগুলো তারা ব্যবহার করছে সেগুলো অনেক বেশি মসৃণ। এই মসৃণতা যেটা কিন্তু নব্যপ্রস্তর যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে তাদের যে আম, ধারালো অর্থাৎ শুধুমাত্র মসৃণ নয়, এদের সারফেস অর্থাৎ এর যে অস্ত্রগুলো নব্যপ্রস্তর যুগে তা অনেক বেশি ধারালো। নেক্সট হচ্ছে নবপ্রস্তর যুগে আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি, তারা কি হচ্ছে একটা উইপন্স যখন ব্যবহার করছে সেটা যখন ব্যবহার করার পর সেটার যখন গুরুত্ব হারিয়ে যাচ্ছে অর্থাৎ সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে, সেটাকে আবার এক ধরনের টেকনিক ব্যবহার করছে। অর্থাৎ আহ, সেটাকে আবার ফুটো করে সেটাতে আবার কোনো একটা পাথরের খণ্ড বা বোন লাগিয়ে হাড় লাগিয়ে সেটাকে আবার ব্যবহার করছে, অর্থাৎ গ্রিডিং টেকনিক। এটা কিন্তু ফার্স্টলি আমরা এই নব্যপ্রস্তর যুগে আমরা লক্ষ্য করি। নব্যপ্রস্তর যুগের আরেকটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই টাইমের যে হাতিয়ার ব্যবহার হয়েছিল সেটা অনেকটা কুঠারের মতো। এবং তোমার হচ্ছে যেটাকে ফুটো করে এইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে স্লেট। মনে রাখবে স্লেট এটা কিন্তু নব্যপ্রস্তর যুগে দেখা গিয়েছিল। এর আগে তোমাদের আমি যখন টুলস টেকনোলজি নিয়ে পড়িয়েছিলাম যে পুরাতন প্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগে, সেখানে কিন্তু স্লেটের কথা আমি বলিনি। আমরা নবপ্রস্তর যুগে এসে প্রথম দেখতে পাচ্ছি যে স্লেটের ব্যবহার। এছাড়াও মানব জীবনের একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। মানুষ এই টাইমে মাটির পাত্র তৈরি করছে। এবং নব্যপ্রস্তর যুগের একবারে প্রথম দিকে আমরা যেটা দেখেছি যে মাটির পাত্রগুলো তৈরি হয়েছে সেগুলো বেসিক্যালি হাতে তৈরি। পরবর্তীকালে আমরা যখন মেহেরগড় সভ্যতা পড়বো, মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগেরই একটা সভ্যতা, তো সেখানে মেহেরগড়ের একদম থার্ড ফেজে এসে আমরা দেখতে পাচ্ছি যে চাকা, কুমোরের চাকা যেটা আর কি, সেই চাকায় তৈরি হুইল মেড পটারি অর্থাৎ মাটির পাত্র যেটা চাকায় তৈরি হচ্ছে চাকার মাধ্যমে, সেটা কিন্তু আসছে। কিন্তু আমরা ইনিশিয়াল ফেজে নব্যপ্রস্তর যুগের ইনিশিয়াল ফেজে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে মাটির পাত্রগুলো তৈরি করা হচ্ছে সেগুলো হাতে তৈরি। দেখো এই যে হ্যান্ডমেড পটারির কথা বলেছি। নেক্সট হচ্ছে, তাহলে আমি একটু এই পর্যন্ত সামারাইজ করি, তারপরে আবার তোমাদের আমি কন্টিনিউ করব। ফার্স্ট আমরা কি দেখলাম যে নব্যপ্রস্তর যুগের ফার্স্ট যে হাতিয়ারের দিকে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এ যুগের হাতিয়ারগুলো অনেক বেশি মসৃণ। যে মসৃণতা কিন্তু আমরা আগে লক্ষ্য করিনি। প্লাস এ যুগের হাতিয়ারগুলো নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো অনেক ধারালো। এছাড়াও তারা হাতিয়ারের একটা নতুন ধরনের তারা সিস্টেম নিয়ে এসছে যেটাকে বলছে স্লেট অর্থাৎ। এবং সেই হাতিয়ারটাকে পুরনো হাতিয়ারটা যেটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে সেটাকে আবার ভালো করে তোমার মসৃণ করে সেটাকে আবার পুনরায় ব্যবহার করা। এই যে পদ্ধতি, টেকনোলজির ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমরা নব্যপ্রস্তর যুগে দেখেছি। নব্যপ্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই টাইমে মাটির পাত্রের ব্যবহার শুরু হয়ে যায়। এবং ইনিশিয়াল ফেজে অর্থাৎ শুরুর দিকে আমরা যেটা লক্ষ্য করেছি যে মাটির পাত্রগুলো এগুলো কিন্তু হাতে তৈরি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে তাদের টেকনোলজির মধ্যে তারা বেশ কিছু আমরা টেকনোলজিক্যাল ফিচার্স এর মধ্যে আমরা দেখতে পেয়েছি তাদের রিলিজিয়াস, তাদের যে ধর্মীয় যে তোমার হচ্ছে কি বলে চিন্তাধারা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। কিভাবে? যে রিলিজিয়াস বিলিফ প্রকাশ পাচ্ছে যে তারা যে সমাধিগুলো মানে আমরা নব্যপ্রস্তর যুগের যে সমাধিগুলো দেখেছি সেগুলো অনেক বেশি প্ল্যান করে তৈরি। অর্থাৎ বিভিন্ন ধরনের রিচুয়াল মেনে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের যে আমাদের যে ব্যবহার্য জিনিসপত্র সেগুলো কিন্তু তারা শেয়ার করছে। এছাড়াও আমরা দেখতে পাই যে এই টাইমে
তোমার হচ্ছে নবপ্রস্তর যুগের টেকনোলজিতে আমরা দেখতে পাই যে এই টাইমে কিছু মাড হাউস অর্থাৎ মাটির হাউসের মানে নির্মাণ বাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করছে, এবং সেই বাড়ি কিন্তু একদম ইনিশিয়াল ফেজের প্রথমের দিকে আমরা এই সমস্ত এভিডেন্স গুলো পাই। এছাড়া আমরা আরো টেকনিক্স দেখি, সেটা হচ্ছে এভিডেন্স অফ বিটস অ্যান্ড সিসেল, অর্থাৎ পুঁথির ব্যবহার, বিটস, কার্নিনিয়ান বিটস আমরা দেখতে পাচ্ছি, লাপিস লাজুলি এই টাইমে আমরা দেখতে পাবো মেহেরগড়। তো যাই হোক, বিটস অর্থাৎ আহ, কোনো পুঁথিকে সেটাকে ফুটো করে মালা তৈরি, এই যে তাদের যে টেকনোলজি, এবং সেটাকে ফুটো করার জন্য দেখো নিডল দরকার হয়, সুইয়ের দরকার হয়, এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা নব্যপ্রস্তর যুগে লক্ষ্য করেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ফার্স্ট আমরা দেখলাম যে গর্ডন চাইল্ড কেন নব্যপ্রস্তর যুগকে বলেছে যে এটা একটা রেভলিউশন, বিপ্লব। কারণ এই টাইমে আমরা অনেকগুলো পরিবর্তন একসঙ্গে লক্ষ্য করছি। কি দেখছি? আমরা কৃষিকাজের ডেভেলপমেন্ট দেখছি, আমরা পশুকে গৃহপালিত করার দিকে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, আমরা আমাদের জীবনের একটা ব্যাপক পরিবর্তন, সেটা হচ্ছে আমরা যেখানে যাযাবর জীবন থেকে স্থায়ী জীবনের দিকে দেখছি। আমরা আহ, আহ, তোমার হচ্ছে কি বলে হাতে তৈরি মাটির পাত্রর ব্যবহার দেখছি। অর্থাৎ মানব জীবনের একটা ব্যাপক পরিবর্তন এই টাইমে গর্ডন চাইল্ড লক্ষ্য করেছিলেন, যে কারণে এটাকে বলেছেন বিপ্লব। এটা আমরা ফার্স্ট আলোচনা করলাম। নেক্সট আমরা দেখলাম যে নব্যপ্রস্তর যুগের কি কি পরিবর্তন ঘটেছে সেই বিষয়টা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে তার কিছু প্রত্নক্ষেত্রগুলো নব্যপ্রস্তর যুগের, যেগুলো খুব ইম্পর্টেন্ট নব্যপ্রস্তর যুগ করতে গেলে, সেই জায়গাগুলো দেখবো এবং তার সঙ্গে আমরা কিছু জিনিস আলোচনা করব। দেখো, নব্যপ্রস্তর যুগের নিদর্শন আমরা উত্তর ভারতে পেয়েছি, যেমন বালুচিস্তানে পেয়েছি, পাকিস্তানের কিছু এলাকায় পেয়েছি, কাশ্মীর ভ্যালিতে পেয়েছি। আমরা মধ্য ভারতের যদি লক্ষ্য করি, তাহলে মধ্য ভারতে আমরা যে বিন্ধ্যা পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বত, সেই বিন্ধ্য পর্বতের রিজিয়ন, যে অঞ্চল, বিন্ধ্য পর্বতের যে অঞ্চলগুলো, সেগুলোতে আমরা দেখেছি। আমরা এলাহাবাদের দক্ষিণ দিকে নব্যপ্রস্তর যুগের নিদর্শন পেয়েছি। এছাড়াও গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে যদি দেখি, তাহলে আমরা ইউপিতে পেয়েছি নব্যপ্রস্তর যুগের, বিহারে পেয়েছি। পূর্ব ভারতে যদি আমরা দেখি, তাহলে আমাদের বাংলাতে পেয়েছি, উড়িষ্যায় পেয়েছি, এবং আসামে আমরা নব্যপ্রস্তর যুগের নিদর্শন পেয়েছি। দক্ষিণ ভারতে অন্ধ্রা, কর্ণাটক, তামিলনাড়ু, এইসব অঞ্চলেও নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। দেখো, এর আগের যে আমাদের দুটো এজ আমরা আলোচনা করেছি, তোমার হচ্ছে মধ্যপ্রস্তর এবং পুরাতন প্রস্তর, সেখানে কিন্তু এই যে প্রত্নক্ষেত্রগুলোর এত এক্সপ্যানশন ছিল না। আমরা নবপ্রস্তর যুগে এসে দেখছি যে প্রায় অল ইন্ডিয়াতেই কিন্তু, সমগ্র ভারতবর্ষেই কিন্তু আমরা এর প্রত্নক্ষেত্রগুলো দেখতে পাচ্ছি। আমরা উত্তরে দেখছি, আমরা দক্ষিণে দেখছি, আমরা পূর্বে দেখছি, হ্যাঁ, সব দিকেই কিন্তু আমরা নবপ্রস্তর যুগের নিদর্শন পাচ্ছি। তো নবপ্রস্তর যুগের অনেক প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যেহেতু ক্লাসের মধ্যে আমি অতগুলো সাইটস তুলে ধরতে পারিনি, বেসিক্যালি যে সাইটস গুলো খুব গুরুত্বপূর্ণ সেই কয়েকটা সাইটস আমি তুলে ধরেছি, এবং সেখানে দেখিয়েছি যে কোন কোন অঞ্চলে কি কি নিদর্শন পাওয়া গেছে, প্লাস সেই নিদর্শন থেকে আমরা সমকালীন সোসাইটি এবং রিলিজিয়ান, ইকোনমি সম্পর্কে আমরা কি জানতে পারি, সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমি আলোচনা করেছি। দেখো, বুর্জাহমে, বুর্জাহমে একটা গুরুত্বপূর্ণ সাইটস নব্যপ্রস্তর যুগের। সেটা কোথায় অবস্থিত? কাশ্মীর ভ্যালিতে অবস্থিত বুর্জাহম, যেখানে আমরা হাড়ের তোমার হাতিয়ার তৈরির, হাড়কে ব্যবহার করে হাতিয়ার তৈরির নিদর্শন কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও কাশ্মীরের আরেকটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে সাইট রয়েছে, যেখানে গুপক্রাল যেটাকে বলছে, সেখানে আমরা দেখেছি অনেকগুলো কালচারাল সাইট। শুধুমাত্র যে নবপ্রস্তর যুগেরই নিদর্শন পাওয়া গেছে গুপক্রালে তা কিন্তু নয়, আমরা মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পেয়েছি। এমনকি ঐতিহাসিক যুগ যখন শুরু হচ্ছে তার পূর্বে, অর্থাৎ আর্লি হিস্টোরিক ফেজের নিদর্শন আমরা পেয়েছি। অর্থাৎ মাল্টি কালচারাল সাইটস হচ্ছে গুপক্রাল, যেখানে কিন্তু আমরা নবপ্রস্তর যুগের নিদর্শন পেয়েছি। আমরা বুর্জাহমে এই বোন অর্থাৎ হাড়, তোমাদের আগেই বললাম যে হাড়ের ইন্ডাস্ট্রি আমরা পেয়েছি। এছাড়াও আমরা কি কি পেয়েছি যেগুলো আমরা নবপ্রস্তর যুগের নিদর্শন হিসেবে ব্যবহার করেছি? দেখো, ফার্স্টলি আমরা বোন ইন্ডাস্ট্রি তো পেয়েছি, হাড়ের যে কারখানা, মানে হাড় দিয়ে যে হাতিয়ার তৈরির কারখানা, সেটা আমরা পেয়েছি। নেক্সট হচ্ছে আমরা হুইল মেড পটারি, অর্থাৎ কুমোরের চাকা, হুইল ট্রান পটারি যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ
কুমোরের চাকা থেকে মাটির পাত্র তৈরির নিদর্শন কিন্তু আমরা বুরজামে পেয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কিছু বাটি, মাটির তৈরি বাটি, তোমার মানে মাটির বাটি একটা পাত্র, সেই বিষয়টা আমরা দেখেছি। এছাড়াও আমরা তোমার হচ্ছে কি বলে আহ, কিছু জার পেয়েছি। হ্যাঁ, কিছু জার পেয়েছি যেখানে ক্রিস ক্রস মেথড রয়েছে, অর্থাৎ এই ধরনের ডিজাইন রয়েছে। ধরো এটা জার, এই ধরনের ডিজাইন পেয়েছি। অর্থাৎ এখান থেকে আমরা কি বোঝাচ্ছে, যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিষয়টা, সেটা হচ্ছে এই টাইমে তারা সেলাই করতে জানতো, ক্রিস ক্রস মেথড, যেটা কিন্তু আমরা দেখেছি, এটা আমরা বুরজামে পেয়েছি। নেক্সট হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ বা মূল্যবান পাথর আমরা পেয়েছি, যে পাথরগুলো বেসিক্যালি কাশ্মীর অঞ্চলের নয়, অন্য কোনো অঞ্চল থেকে সেগুলো এসেছে। বুঝতে পেরেছো? এছাড়াও এখানে পাওয়া গেছে তোমার হচ্ছে কি বলে হাইনেক জার, এই যে গলা মানে বেশ বড় এই জারগুলো আমরা পেয়েছি বুরজাহামে। একটু বুঝতে কারো অসুবিধা রয়েছে? নেক্সট দেখো, আমরা কোর্দিজিতে কি কি পেয়েছি। দেখো, কোর্দিজি হচ্ছে নব্যপ্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ সাইটস হচ্ছে কোর্দিজি। তো কোর্দিজিতে আমরা কি কি পেয়েছি? দেখো, প্রিন্টেড পট, একটা মাটির পাত্র পেয়েছি যেখানে একটা ফিগার রয়েছে, হর্ন মানে একটা মূর্তি রয়েছে, যেটাকে দেখে মনে হচ্ছে যে এটা কোনো দেবতার পিকচার, যেটা আমরা কোর্দিজিতে পেয়েছি। বুঝতে পেরেছো? মানে হর্ন ফিগার ডাইটি, সেটা কিন্তু আমরা কোর্দিজিতে পেয়েছি। এবং যেখান থেকে কি বলা হচ্ছে, যে এর এইখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের মধ্যে একটা রিলিজিয়াস কনসাসনেস গ্রো করতে শুরু করেছে, যেটা কিন্তু আমরা আগে দেখিনি, এই প্রথম দেখছি যে এই বিষয়টা। নেক্সট হচ্ছে কিছু স্টোন স্ল্যাব পাওয়া গেছে, পাথরের কিছু প্রস্তর খণ্ড পাওয়া গেছে, সেখানে রয়েছে শিকারের ছবি। এবং এই হান্টিং সিন, যেখান থেকে আমরা কিন্তু নবপ্রস্তর যুগে কোন কোন পশু হান্টিং হতো, কোন কোন পশু ছিল, কত কি কি ধরনের ডোমেস্টিক এনিম্যাল ছিল, গৃহপালিত পশু কতগুলো ছিল, তারপর বন্য জন্তু কতগুলো ছিল, সেই সম্পর্কে কিন্তু আমরা একটা তোমার ধারণা পাই কোর্দিজির এই স্টোন স্ল্যাব থেকে। নেক্সট হচ্ছে একটা স্ল্যাব পাওয়া গেছে কোর্দিজিতে, যেখানে রয়েছে দুটো সূর্যের ছবি রয়েছে, একটা ডগ রয়েছে। সাধারণত সূর্য এবং ডগ এগুলোর ছবি ব্যবহার করা হচ্ছে, যেখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা ধর্মীয় একটা গুরুত্ব রয়েছে, রিলিজিয়াস সিগনিফিকেন্স রয়েছে। তার মানে কি, মানুষের ধর্মীয় বিশ্বাসের যে নিদর্শন, সেটা কিন্তু আমরা অলরেডি নব্যপ্রস্তর যুগ থেকে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি। কিভাবে লক্ষ্য করছি? তাদের যে প্রত্নক্ষেত্রগুলো আবিষ্কার হয়েছে, সেই প্রত্নক্ষেত্রে আমরা যে নিদর্শনগুলো পেয়েছি, সেখানে যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আমাদের করছে, অর্থাৎ সেগুলো আমাদের দেখাচ্ছে যে তারা রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় সম্পর্কে তাদের চিন্তা ভাবনা কিন্তু অনেকটা গ্রো করেছে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ সাইট, অর্থাৎ নিওলিথিক এজের একটা সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ সাইট, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। তোমরা জানো মেহেরগড় সভ্যতা মানে হরপ্পান সভ্যতার আগে মেহেরগড় সভ্যতা। তো মেহেরগড় সভ্যতা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সভ্যতা, এবং মেহেরগড় সভ্যতায় আমরা অনেকগুলো ফেজ আমরা লক্ষ্য করি। তার মধ্যে তিনটে ফেজ আমরা দেখেছি, যে তিনটে ফেজে নব্যপ্রস্তর যুগের আমরা নিদর্শন পেয়েছি। তার মধ্যে ফেজ ওয়ান, যেটা সবচেয়ে নিচের ফেজ, অর্থাৎ যেটার সময়সীমা ধরে নেওয়া হয় 7,000 খ্রিস্টপূর্ব থেকে 5,500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এখানে আমরা কি কি পেয়েছি? দেখো, এখানে আমরা কিছু পাথরের অস্ত্র পেয়েছি, কিছু হাড়ের অস্ত্র পেয়েছি। আমরা মেহেরগড়ের নিদর্শন পেয়েছি, কিছু কৃষি কাজের নিদর্শন পেয়েছি, কারণ মেহেরগড়ে কিছু তোমার হচ্ছে বার্লে, হুইট, এই যে নিদর্শনগুলো আমরা কিন্তু মেহেরগড়ে ফার্স্ট লক্ষ্য করছি। বুঝতে পেরেছো? তাহলে এগ্রিকালচার প্লাস গৃহপালিত পশু, ডোমেস্টিকেশন এনিম্যাল, সেটার কিন্তু নিদর্শন, তার হাড়গুলো আমরা পাচ্ছি, এবং যেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে মেহেরগড়ের এই খ্রিস্টপূর্ব 7,000 অব্দে অর্থাৎ নব্যপ্রস্তর যুগে কিন্তু এই ধরনের নিদর্শন ছিল।
যেমন আমরা কিছু হাড় পাই, যেমন ওয়াটার বাফেলো একটা জলহস্তী, যেটা জলহস্তির আমরা হাড় পেয়ে থাকি। হুম। এবং বলে যে অনেক ঐতিহাসিকরা বলে ইট ওয়াজ দ্য আর্লিয়েস্ট এভিডেন্স, এটা সবচেয়ে পুরনো এভিডেন্স হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে সবচেয়ে তোমার হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যালের যে আর্লিয়েস্ট নিদর্শন সেটা হচ্ছে ওয়াটার বাফেলো। তো এর নিদর্শনগুলো আমরা পাই। এছাড়াও সরি, হরপ্পা সভ্যতার ফার্স্ট ফেজে আমরা মাড ব্রিক হাউস অর্থাৎ মাটির তৈরি ইটের বাড়ির নিদর্শন আমরা পেয়েছি। নেক্সট, হরপ্পার ফার্স্ট ফেজে আমরা কিছু তাদের প্রযুক্তিগত অ্যাক্টিভিটি, কাজকর্ম অর্থাৎ ক্র্যাফট, তাদের যে মানে আর কি ক্র্যাফট অ্যাক্টিভিটি অর্থাৎ শৈল্পিক যে অ্যাক্টিভিটি, তারা যে বিভিন্ন ধরনের কাজ করত, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করত, হ্যাঁ, সুন্দর সুন্দর জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা পেয়েছি। অর্থাৎ বিভিন্ন ধরনের তারা বিটস দিয়ে বিভিন্ন মালা তৈরি করছে, শৌখিন যে জিনিসগুলো তৈরি করছে, তাদের সেই শৈল্পিক যে কার্যকলাপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি মেহেরগড়ের ফার্স্ট পেজে। এবং এখান থেকে কি বোঝা যাচ্ছে, দেখো ক্র্যাফট অ্যাক্টিভিটি সাধারণত, দেখো সাধারণত তুমি যদি দেখো যে সোনার তৈরি জিনিসপত্রগুলো, সোনা এখনো আসছে না, আমি জাস্ট বলছি বর্তমান ফেজে যে সোনার তৈরি জিনিসগুলো, সোনা কাদের বাড়িতে বেশি থাকে, যারা ইকোনমিক্যালি, যারা অনেকটা এনরিচ, ইকোনমিক্যালি এনরিচ, তাদের বাড়িতে থাকবে বেশি সোনা। তো দেখো বেসিক্যালি এখানে যে আমরা যেখানে পাচ্ছি, যেসব জায়গাগুলোতে পাচ্ছি, সেখান থেকে এই এই যে মানুষের মধ্যে বিলাসবহুলতা কখন বাড়ে, যখন ইকোনমি গ্রো করতে থাকে। এবং বিলাসবহুলতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো জিনিস আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে ইকোনমির মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ ধনী দরিদ্র এই রকমের একটা পার্থক্য লক্ষ্য করা যায়, প্লাস সোসাইটিতেও একটা উঁচু নিচু ভেদাভেদ লক্ষ্য করা যায়। এই ক্র্যাফট অ্যাক্টিভিটি থেকে আমরা মেহেরগড়ের ফার্স্ট পেজে পাই, সেখান থেকে আমরা মেহেরগড় সম্পর্কে নবপ্রস্তর যুগের ডাইভার্সিফিকেশন অফ ইকোনমি অর্থাৎ অর্থনীতির মধ্যে যে স্তরায়ন রয়েছে সেটা আমরা লক্ষ্য করছি, প্লাস সোসাইটির মধ্যেও যে স্তরায়ন রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। নেক্সট, মেহেরগড় সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ ফেজ রয়েছে, যেটা খ্রিস্টপূর্ব 5500 থেকে 4500 পর্যন্ত ধরে নেওয়া হয়। এখানে আমরা কি কি নিদর্শন পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি হ্যান্ডমেড পটারি। বিভিন্ন কম্পারেটিভ এক্সামে বলো এই জায়গায় খুব আসে যে কোথায় থেকে কি নিদর্শন পাওয়া গেছে। নবপ্রস্তর যুগ, পুরাতন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, ডব্লিউবিসিএস বলো, আইএএস বলো, ইউপিএসসি বলো, বা ডব্লিউবি সেট, নেট, এগুলোর জন্য। এছাড়াও যারা নবপ্রস্তর যুগ সম্পর্কে পড়ছো, আমাদের বর্তমানে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি মেজর কোর্সেও রয়েছে প্রি হিস্ট্রি, এবং প্রি হিস্ট্রির মধ্যে নবপ্রস্তর যুগ রয়েছে, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা কি কি পেয়েছি, দেখো হ্যান্ডমেড পটারি পেয়েছি, অর্থাৎ হাতে তৈরি মাটির পাত্র আমরা নবপ্রস্তর যুগে, নবপ্রস্তর মেহেরগড় সভ্যতার পিওর টুতে সেকেন্ড ফেজে আমরা পাচ্ছি। আর কি কি, আমরা শস্যাগার দেখছি, আমরা এক ধরনের তোমার হচ্ছে কাঁচি, যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায় কাঁচি বলে, যেটাকে ধান বা গম কাটার জন্য ব্যবহার করা হয়, সেই সিকল, সেটা কিন্তু আমরা নিদর্শন আমরা পিওর টুতে পেয়ে থাকি। এছাড়াও কটন প্ল্যান্টেশন আমরা লক্ষ্য করেছি। আর কি লক্ষ্য করেছি, আমরা নিদর্শন পেয়েছি সেলাই, সেলাই করা এবং টেরাকোটা হিউম্যান ফিগার পেয়েছে। তাহলে দেখো এত কিছু লক্ষ্য করা আছে, দেখো প্রত্যেকটাই একটা পেশার সঙ্গে যুক্ত। কেউ পটারি তৈরি করছে, কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত, শস্যাগার লক্ষ্য করছি আমরা, কটন দেখছি, হ্যাঁ, আমরা তোমার হচ্ছে সেলাই করার জিনিস দেখছি, আমরা টেরাকোটা দেখছি। তাহলে কি দেখা যাচ্ছে যে মানুষের জীবন জীবিকায়, দেখো এতদিন পর্যন্ত আমরা দেখেছি পুরাতন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগে আমরা দেখেছি মানুষ হান্টিং এবং গ্যাদার, অর্থাৎ মানুষের পেশায় কিন্তু তেমন একটা ডাইভার্সিফিকেশন বা পেশায় কিন্তু তেমন একটা বৈচিত্র্য আমরা লক্ষ্য করিনি। কিন্তু নব্যপ্রস্তর যুগের মানুষের পেশার মধ্যে একটা বৈচিত্র্য লক্ষ্য করছে, এবং মেহেরগড় সভ্যতার দ্বিতীয় ফেজ সেটাই ইন্ডিকেট করছে যে অর্থনীতির মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, মানুষের অর্থনীতির মধ্যে যে বৈচিত্র্য, সেটা কিন্তু মেহেরগড় সভ্যতার দ্বিতীয় ফেজ আমাদেরকে ইন্ডিকেট করছে। নেক্সট হচ্ছে মেহেরগড় সভ্যতার তৃতীয় ফেজ, যেটা খ্রিস্টপূর্ব 4500 অব্দ থেকে শুরু হয়। এখানে আমরা যে নিদর্শন পাই সেটা হচ্ছে সারপ্লাস প্রোডাকশন। সারপ্লাস মানে কি, উদ্বৃত্ত। দেখো দেখো দেখো, যখনই উদ্বৃত্ত তৈরি হবে তার মানে ইকোনমি ডেভেলপ করবে।
মানুষ তার নিজের চাহিদা পূরণ করার পরে যেটা উদ্বৃত্ত থাকে, যেটা বাইরে সেল করতে পারে বা বাইরের অন্য মানুষের প্রয়োজনে নিয়ে আসতে পারে, সেটাকেই সারপ্লাস বলা হয়ে থাকে। তো এই সারপ্লাস প্রোডাকশনের নিদর্শন আমরা কিন্তু মেহেরগড় সভ্যতায় পেয়ে থাকি একদম তৃতীয় ফেজে। আমরা দ্বিতীয় ফেজে যেমন হাতে তৈরি মাটির পাত্র নিদর্শন পেয়েছি, ঠিক মেহেরগড় সভ্যতার তৃতীয় ফেজে আমরা কিন্তু চাকার অর্থাৎ কুমোরের যে চাকা, সেই চাকার নির্মিত মাটির পাত্রের নিদর্শন পেয়েছি। এছাড়াও মোস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তামা গলানোর যে টেকনিক, কপার স্মেল্টিং অর্থাৎ তামা গলানোর টেকনিক কিন্তু মেহেরগড় সভ্যতার তৃতীয় ফেজে পাওয়া যায়, এবং এটাকেই বলা হয় আর্লিয়েস্ট, সবচেয়ে পুরনো তামা গলানোর টেকনিক ইন্ডিয়াতে ডেভেলপ করছে এই টাইম পিরিয়ডে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্টিনিউয়াস গ্রোথ মেহেরগড় সভ্যতার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি, একটা গ্রোথ তাদের ঘটছে। হ্যাঁ, যদি তুমি পিরিয়ড 1 থেকে পিরিয়ড 3 লক্ষ্য করো তাহলে দেখবে যে তাদের মধ্যে একটা কন্টিনিউয়াস গ্রোথ রয়েছে, যেখানে তাদের জীবন এবং জীবিকা ছিল ভিলেজ লাইফ, এবং তাদের সোসাইটি, তাদের সমাজ এবং অর্থনীতিতে অনেক বৈচিত্র্য ছিল, যেটা পরবর্তীকালে আরবানাইজড যে আমাদের হরপ্পান সিভিলাইজেশন আছে সেটার সঙ্গে মার্চ করে গেছে বলে অনেক ঐতিহাসিক তোমার হচ্ছে এ সম্পর্কে মতামত দিয়েছে। এই হলো আমাদের হরপ্পা সভ্যতার সাইট, সরি, তোমার হচ্ছে নব্যপ্রস্তর যুগের সাইট গুলো রয়েছে এবং তার গুরুত্বপূর্ণ ফিচার্স। আজকের ক্লাসের আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, অর্থাৎ নিওলিথিক রেভলিউশন আলোচনা করলাম, টেকনোলজিক্যাল ফিচার্স আলোচনা করলাম, টুলস অ্যান্ড সাইট আলোচনা করলাম। নেক্সট আমাদের দুটো রয়েছে, সাবসিস্টেন্স প্যাটার্ন, অর্থাৎ তাদের জীবন জীবিকা কেমন ছিল এবং তাদের কালচার এবং বিলিফ। আমি খুব শর্টের মধ্যে দিয়ে বলছি। নেক্সট, সাবসিস্টেন্স প্যাটার্নের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই টাইমে মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কৃষিকাজ, এগ্রিকালচার ডেভেলপমেন্ট করছে মানুষ, শস্যাগার আমরা লক্ষ্য করছি। তার মানে কি, প্রোডাকশন যেমন হচ্ছে, এগ্রিকালচারাল ডেভেলপ যেমন হচ্ছে, একদিকে তেমনি সারপ্লাসও সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা ইনিশিয়াল ফেজে আমরা কিছু বাড়ি অর্থাৎ মাটির বাড়ি আমরা লক্ষ্য করেছি, যেখানে গাছের ডালকে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তাদের সাবসিস্টেন্স, তাদের জীবন এবং জীবিকায় মানুষ এতদিন যাযাবর ছিল, সেখান থেকে মানুষ সেটেল অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের দিকে যাচ্ছে। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা আমূল পরিবর্তন নিয়ে এসেছিল সোসাইটিতে, সেটা হচ্ছে মাটির পাত্র নির্মাণ এবং মাটির পাত্র তৈরি করার জন্য যে কুমোরের চাকা যেটাকে আমরা বলে থাকি, সেই চাকার আবিষ্কার কিন্তু এই টাইমেই হয়েছিল। নেক্সট হচ্ছে আমরা দেখেছিলাম যে এই টাইমে তাদের মধ্যে অনেক বাড়িয়াল ইনক্রিজ করেছিল, এবং এই টাইমের আমরা যে নিদর্শনগুলো পেয়েছি সেখানে দাঁতের স্ট্রাকচার গুলোকে যে তোমার হচ্ছে কি বলে, পরীক্ষা করে একজন ঐতিহাসিক বলেছেন যে তাদের মানে দাঁতের যে ক্ষয় সেটা দেখে লক্ষ্য করেছেন যে তারা কার্বোহাইড্রেট কনজিউম করতো, অর্থাৎ শর্করা জাতীয় খাবার খেত। এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে মানুষের খাবারও পরিবর্তন ঘটছে, যেখানে আমরা পুরাতন প্রস্তর যুগে মানুষ শিকার করছে এবং মাংস ছাড়া বেসিক্যালি তাদের প্রধান হিসেবে থাকছে, সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু শর্করা খাবার কনজিউম করছে, আমরা সেটার নিদর্শন আমরা পাই। নেক্সট হচ্ছে আমরা এই গেল তাদের সাবসিস্টেন্স প্যাটার্ন। কালচার এবং বিলিফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বুরজাহামে পেয়েছি, হ্যাঁ, বুরজাহামে একটা বাড়িয়াল পাওয়া গেছে অর্থাৎ সমাধি পাওয়া গেছে, যেখানে আমরা দেখেছি যে মানুষের সঙ্গে তার যে ব্যবহার্য জিনিসপত্র সেগুলোকে কবর দেওয়া যাচ্ছে। তো একটা মানুষের সঙ্গে তার ব্যবহার্য জিনিসপত্র কখন কবর দেওয়া হবে, অর্থাৎ তাদের যখন আফটার লাইফ অর্থাৎ মৃত্যুর পরেও তাদের একটা জীবন রয়েছে, এই ধর্মে যখন বিশ্বাস থাকবে, অর্থাৎ তারা আত্মায় বিশ্বাসী, বা পরবর্তীকালে বলা যেতে পারে যে তোমার হচ্ছে তার আফটার লাইফ অর্থাৎ মৃত্যু পরবর্তীও একটা জীবন রয়েছে, এই ধরনের চিন্তাধারা তাদের মধ্যে গ্রো করেছিল। আমরা কিছু টেরাকোটার মূর্তি পেয়েছি, যেটাকে আমরা বলেছি, অনেক ঐতিহাসিক বলেছে যে মাদার গডেস, অর্থাৎ তাদের মধ্যে রিচুয়ালিস্টিক অ্যাক্টিভিটি অর্থাৎ ধর্মীয় কার্যকলাপ কিন্তু গ্রো করেছিল। নেক্সট আমরা বেশ কিছু বাড়িয়াল পেয়েছি, যেখানে দেখেছি যে হিউম্যানের সঙ্গে অনেক এনিম্যালকে তোমার হচ্ছে তোমার সমাধি দেওয়া হয়েছে, অর্থাৎ এই টাইমে মানুষের সঙ্গে যে হিউম্যান এবং এনিম্যালের যে রিলেশন সেটা কিন্তু অনেকটা গ্রো করেছিল। ওভারঅল আমরা বলতে পারি নব্যপ্রস্তর যুগ থেকেই আমাদের বেসিক্যালি যে আমাদের স্থায়ী জীবনযাপন সেই দিকে আমরা পদার্পণ করছি, এবং একটা ডেভেলপড সোসাইটির দিকে আমরা ধীরে ধীরে গ্রো করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
আর হিস্ট্রি মেজর কোর্সের সিলেবাসও এখানে কভার করা হবে। আর তোমরা যদি পার্সোনাল তোমার হচ্ছে কি বলে হিস্ট্রি মেজর কোর্স গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যদি টিউশন নিতে চাও বা কোচিং করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে আহ, ঠিকানা দেওয়া থাকবে বা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেটার সঙ্গে তোমরা যোগাযোগ করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্ত।